আমরা যখন নতুন কারোর সাথে পরিচিত হই, তখন আমাদের মস্তিষ্ক অবচেতনভাবেই তাকে বিচার করতে শুরু করে। একে বলা হয় ফার্স্ট ইমপ্রেশন। মুখোশধারী মানুষেরা এই মনস্তাত্ত্বিক সত্যটি খুব ভালো করে জানে। তারা জানে যে প্রথম দেখায় তোমাকে যদি বশ করা যায়, তাহলে পরবর্তীতে তারা যাই করুক না কেন, তোমার মস্তিষ্ক তাদের পক্ষেই ওকালতি করবে। এখানে আমরা মুখোশধারীদের সেই প্রথম এবং প্রধান অস্ত্রটি নিয়ে কথা বলবো, যা হলো অতিরিক্ত মাধুর্য বা চাটুকারিতা। মনোবিজ্ঞানের ভাষায় একটি শব্দ আছে, সেটি হলো লাভ বম্বিং। এটি মূলত এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন। একজন মুখোশধারী মানুষ শুরুতেই তোমাকে প্রশংসার বন্যায় ভরিয়ে দেবে। সে তোমাকে বলবে, তোমার মতো মানুষ আমি আগে কখনো দেখিনি, বা তোমার চিন্তাভাবনা একদম ইউনিক। কেন এটি কাজ করে? কারণ মানুষ হিসেবে আমাদের সবার ভেতরেই স্বীকৃতির একটি ক্ষুধা থাকে। আমরা চাই কেউ আমাদের প্রশংসা করুক, কেউ আমাদের গুরুত্ব দিক। মুখোশধারীরা ঠিক এই জায়গাটিতেই আঘাত করে। তারা তোমার আত্মসম্মানকে সাময়িকভাবে বাড়িয়ে দেয়, যাতে তুমি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ো। কিন্তু একবার ভেবে দেখো তো, যদি মানুষটি তোমাকে মাত্র কয়েকদিন বা কয়েক ঘন্টা ধরে চেনে, সে কিভাবে তোমার চরিত্রের গভীরতা বুঝে ফেলল? সত্যিকারের শ্রদ্ধা বা ভালোবাসা তৈরি হতে সময়ের প্রয়োজন। কিন্তু যারা অতি দ্রুত তোমাকে আকাশের চাঁদে বসিয়ে দেয়, মনে রাখবে তাদের উদ্দেশ্য তোমাকে সম্মান দেওয়া নয়, বরং তোমাকে মানসিকভাবে অন্ধ করে দেওয়া। তারা তোমার চারপাশে এক ধরনের মোহচ্ছন্ন পরিবেশ তৈরি করে, যাতে তুমি তাদের কোনো ত্রুটি দেখতে না পাও। ভদ্রতা একটি মহৎ গুণ, কিন্তু যখন এই ভদ্রতা কৃত্রিম হয়ে দাঁড়ায়, তখন তা হয়ে ওঠে ভয়ঙ্কর। মুখোশধারী মানুষেরা সমাজের চোখে সবচাইতে পারফেক্ট মানুষ হিসাবে পরিচিত হতে চায়। তারা সবসময় তোমার সাথে একমত হবে, তোমার প্রতিটি কথায় মাথা নাড়াবে এবং এমনভাবে কথা বলবে যেন তাদের যে বিনয়ী আর কেউ নেই। কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন, যারা সবসময় সবার সাথে একমত হয়, তাদের আসলে নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, অথবা তারা কিছু একটা লুকোচ্ছে। এই অতি ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকে এক চরম শীতল মস্তিষ্ক। তারা তোমার সামনে এমন একটি ইমেজ তৈরি করে, যাতে তুমি তাদের ওপর তোমার জীবনের সবচাইতে গোপন কথাগুলো ভরসা করে বলতে পারো। আর ঠিক যখনই তুমি তোমার দুর্বলতাগুলো তাদের হাতে তুলে দাও, তখনই তাদের কাজ শুরু হয়। তারা সেই তথ্যগুলো জমা করে রাখে এবং সঠিক সময়ে তোমার বিরুদ্ধেই ব্যবহার করে। মনে রাখবে, সত্যিকারের মানুষ কখনো কখনো তোমার সাথে দ্বিমত পোষণ করবে, তোমাকে তোমার ভুল ধরিয়ে দেবে, কিন্তু মুখোশধারীরা কখনো তোমাকে সেটা বলবে না, কারণ তারা চায় তুমি তাদের ওপর আসক্ত হয়ে থাকো। চরিত্র চেনার একটি অমোঘ সূত্র হলো, একজন মানুষ তার চেয়ে পদমর্যাদায় ছোট বা অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের সাথে কেমন ব্যবহার করছে তা দেখা। মুখোশধারীরা ক্ষমতার সমীকরণে খুব দক্ষ। তারা যখন বড় কোনো কর্মকর্তার সামনে থাকে, তখন তারা দাসের মতো আচরণ করে। আবার যখন তারা তোমার সামনে থাকে, অবশ্যই যদি তুমি তাদের কাছে উপকারী হও, তখন তারা কিন্তু বন্ধুর মতো আচরণ করে। কিন্তু তাদের আসল রূপ দেখতে পাবে যখন তারা কোনো রেস্টুরেন্টের ওয়েটার, রিক্সা চালক বা গৃহকর্মীর সাথে কথা বলবে। যেহেতু তাদের কাছ থেকে মুখোশধারীর পাওয়ার কিছু নেই, তাই সেখানে তারা আর অভিনয় করার প্রয়োজন বোধ করে না। সেখানে তাদের ভেতরকার অহংকার, কর্কশতা এবং নিষ্ঠুরতা বেরিয়ে আসে। তুমি যদি দেখো তোমার সাথে খুব ভালো ব্যবহার করা মানুষটি অন্য কারোর সাথে অকারণে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তবে সাবধান হয়ে যাও। কারণ আজ সে অন্য কাউকে ছোট করছে, পরে যে তোমাকে ছোট করবে না তার কোনো গ্যারান্টি আছে কি? নিশ্চয়ই নেই। মানুষের আভিজাত্য তার পোশাকে নয়, তার আচরণে, বিশেষ করে তাদের প্রতি যারা তাকে পাল্টা কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হলো একে অপরের ব্যক্তিগত সীমানাকে সম্মান করা। কিন্তু মুখোশধারী মানুষেরা খুব দ্রুত তোমার এই সীমানা পার হয়ে যায় বা পার হয়ে যাওয়ার চেষ্টা করে। তারা খুব অল্প সময়েই তোমার ব্যক্তিগত জীবনে নাক গলাতে শুরু করবে। তারা তোমাকে এমনভাবে সব প্রশ্ন করবে যা হয়তো তোমার খুব কাছের বন্ধুও সাহস পায় না করার। কেন তারা এটি করে? এর প্রধান উদ্দেশ্য হলো তোমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তারা তোমাকে মানসিকভাবে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে তুমি মনে করো তাদের কাছে কিছু লুকানো মানেই বিশ্বাসঘাতকতা। তারা তোমাকে গিল্টি ফিল করাতে ওস্তাদ। এই দ্রুত সখ্যতা আসলে এক ধরনের ট্র্যাপ। তারা চায় তুমি তোমার জীবনের চাবিকাঠি তাদের হাতে তুলে দাও। যখন দেখবে কেউ তোমার ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত কৌতূহলী এবং সে খুব দ্রুত তোমার ঘনিষ্ঠ হতে চাইছে, তখন একটু দূরত্ব বজায় রাখো। দেখো, তুমি যদি না বলো তাহলে তার প্রতিক্রিয়া কী হয়। একজন মুখোশধারী মানুষ কখনো তোমার এই না নেওয়াটা সহ্য করতে পারবে না। মুখোশধারী মানুষের আরেকটি বড় গুণ হলো মিররিং বা প্রতিবিম্ব তৈরি করা। তুমি যা পছন্দ করো তারাও ঠিক তাই পছন্দ করার অভিনয় করবে। তুমি যদি বলো তুমি পাহাড় পছন্দ করো, তারা বলবে পাহাড়ই তাদের জীবনের ধ্যান জ্ঞান। তুমি যে আদর্শে বিশ্বাসী, তারাও সেই আদর্শের কথাই বলবে। এটি তারা করে যাতে তুমি মনে করো তারা তোমার মতোই একজন। মানুষ সাধারণত নিজের মতো মানুষকেই বিশ্বাস করে। মুখোশধারীরা তোমার রুচি, তোমার আবেগ এবং তোমার বিশ্বাসকে কপি করে এবং তোমার মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করে।
কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবে তাদের এই পছন্দের পেছনে কোনো শক্ত যুক্তি বা দীর্ঘ ইতিহাস নেই। এটি কেবল সাময়িক একটি সাজানো নাটক। তারা তোমার ছায়া হয়ে তোমার সাথে মিশে যায়, যাতে তুমি বুঝতে না পারো কে আসল আর কে নকল। প্রথম অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে মুখোশধারী তাদের মাধুর্য দিয়ে আমাদের জীবনে প্রবেশ করে, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব তাদের সেই রূপ যা তারা সাধারণত আড়াল করে রাখে। মানুষ চেনার সবচাইতে বড় ল্যাবরেটরি হলো মানুষ যখন অন্য কারো সম্পর্কে কথা বলে এবং যখন সে কোনো সংকটে পড়ে। এই অধ্যায়ে আমরা আলোচনা করব পরনিন্দা, সুবিধাবাদ এবং মিথ্যার সেই জাল নিয়ে যা মুখোশধারীরা অত্যন্ত নিপুণভাবে বুনে থাকে। একটি চিরন্তন সত্য দিয়ে এই অংশটি শুরু করা যাক। যে মানুষটি আজ তোমার কাছে বসে অন্য কারো বদনাম করছে, সে নিশ্চিতভাবে অন্য কারো কাছে গিয়ে তোমার বদনামও করবে। এটি কোনো সাধারণ প্রবাদ নয়, এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য। কেন মুখোশধারীরা পরনিন্দা করে? এর পেছনে দুটি মূল উদ্দেশ্য থাকে। প্রথমত, বিশ্বাস অর্জন করা। তারা যখন অন্য কোনো একটি গোপন কথা বা কোনো নেতিবাচক দিক তোমার কাছে ফাঁস করে, তখন তোমার অবচেতন মন মনে করে, আরে সে তো আমাকে খুব বিশ্বাস করে, তাই তো এই গোপন কথাটা আমাকে বলল। তুমি নিজেকে স্পেশাল বা বিশেষ কেউ মনে করা শুরু করো, আর এই স্পেশাল হওয়ার অনুভূতি থেকেই তুমি তোমার গোপন কথাগুলো তার কাছে বলতে শুরু করো। এখানেই মুখোশধারী তার প্রথম জয় পায়। সে তোমার কাছ থেকে তোমার দুর্বলতার চাবিকাঠি সংগ্রহ করে নিল। দ্বিতীয়ত, নিজেকে উন্নত প্রমাণ করা। অন্যকে নিচু দেখিয়ে সে আসলে তোমার মনে এই ধারণা তৈরি করতে চায় যে সেই একমাত্র ভালো মানুষ এবং তার চারপাশে সবাই খারাপ বা অযোগ্য। একে বলা হয় কম্পারেটিভ সুপিরিয়রিটি। মুখোশধারী মানুষ সবসময় অন্যের চরিত্রে কালি মেখে নিজের সাদা পোশাক উজ্জ্বল দেখাতে চায়। খেয়াল করবে, এদের আড্ডার মূল বিষয়বস্তু কখনোই কোনো মহৎ ধারণা বা সৃজনশীল কাজ নয়, বরং মানুষের ব্যক্তিগত জীবনের কাটাছেঁড়া। মানুষের আসল পরিচয় তার সুসময়ে নয়, বরং তার অসময়ে পাওয়া যায়। মুখোশধারীরা হলো ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বা সুসময়ের বন্ধু। যখন তোমার জীবন সুন্দরভাবে চলছে, তুমি সফল, তোমার হাতে ক্ষমতা বা অর্থ আছে, তখন দেখবে এই মানুষগুলো তোমার ছায়ার মতো পাশে পাশে আছে। তারা তোমাকে বলবে যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবে, আমি তো আছি। কিন্তু যেই মুহূর্তে তোমার জীবনে কোনো ঝড় আসবে, হোক সেটা আর্থিক সংকট বা সামাজিক অবমাননা বা ব্যক্তিগত ট্র্যাজেডি, দেখবে এদের আর তুমি খুঁজে পাচ্ছ না। আশ্চর্যের বিষয় হলো, তারা কেবল পালায় না, তারা এমনভাবে এক ধরনের ভিকটিম কার্ড খেলে যেখানে মনে হবে তোমার বিপদের কারণে তারাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। তারা তোমাকে সহ্য করতে না পারার এমন সব যৌক্তিক অজুহাত দাঁড় করাবে যা শুনে তোমারই মনে হবে, ইস, তাকে কেন আমি এই বিপদের কথা বলতে গেলাম, সে তো নিজেই খুব কষ্টে আছে। এই যে তোমার মনে অপরাধবোধ বা গিল্টি ফিল হওয়া, এটা জাগিয়ে তোলা, এটি হলো একজন প্রো লেভেলের মুখোশধারীর লক্ষণ। তারা তোমার কাছ থেকে সব সুবিধা নেবে, কিন্তু দেওয়ার সময় তারা এক অদৃশ্য দেওয়ালে পরিণত হবে। আমরা সাধারণত মনে করি মুখোশধারীরা কেবল মিথ্যাই বলে, কিন্তু সত্য হলো তারা মিথ্যার চেয়েও বেশি ব্যবহার করে অর্ধ সত্য বা কৌশলী নীরবতা। যখন তারা কোনো ভুল করে এবং তুমি সেটিকে ধরে ফেলো, তখন তারা তোমার সাথে তর্কে যাবে না, বরং তারা হঠাৎ করে চুপ হয়ে যাবে। তারা এমন এক ধরনের নীরবতা পালন করবে যা তোমাকে মানসিকভাবে অস্থির করে তুলবে। তুমি ভাববে, আমি কি বেশি বলে ফেললাম, সে কি কষ্ট পেল? শেষ পর্যন্ত তুমিই তার কাছে ক্ষমা চাইবে, যদিও ভুলটা ছিল তার। একে বলা হয় সাইলেন্ট ম্যানিপুলেশন। এছাড়া তারা তথ্যের আদান প্রদানে খুব সতর্ক থাকে। তারা তোমার সম্পর্কে সব জানবে, কিন্তু নিজের সম্পর্কে বা নিজের কোনো পরিকল্পনা সম্পর্কে তোমাকে কিচ্ছু বলবে না। তারা সবসময় এক রহস্যময় ধোঁয়াশা তৈরি করে রাখে, যাতে তুমি কখনো তাদের সম্পূর্ণভাবে চিনতে না পারো। এই একতরফা স্বচ্ছতা হলো শোষণের একটি প্রাথমিক লক্ষণ। মুখোশধারীরা কখনো সরাসরি তোমার সফলতার বিরোধিতা করবে না। তারা তোমার সাফল্যে সবার সামনে তালি বাজাবে, কিন্তু একান্তে বা কথার ছলে এমন কিছু বিষ ঢেলে যাবে যা তোমার আনন্দকেই নষ্ট করে দেবে। একে বলা হয় ব্যাক হ্যান্ডেড কমপ্লিমেন্ট। যেমন কেউ হয়তো বলল, বাহ, তুমি প্রমোশন পেয়েছো, খুব ভালো। আসলে আজকাল তো এই কোম্পানিতে প্রমোশন পাওয়া খুব সহজ হয়ে গেছে, আগে কিন্তু অনেক কঠিন ছিল। লক্ষ্য করো, সে তোমাকে অভিনন্দন জানালো ঠিকই, কিন্তু পরক্ষণেই তোমার পরিশ্রমকে তুচ্ছ করে দিল। এই সূক্ষ্ম অপমানগুলো মুখোশধারীরা অত্যন্ত সচেতনভাবে করে, যাতে তুমি কখনো নিজেকে তাদের চেয়ে যোগ্য মনে না করো। তারা চায় তুমি সবসময় তোমার যোগ্যতা নিয়ে সংশয়ে থাকো। মুখোশধারী মানুষের কাছে কোনো সম্পর্কই আবেগীয় নয়। প্রতিটি সম্পর্কই হলো ট্রানজ্যাকশনাল বা লেনদেনের। তারা তোমাকে একটি মানুষের চেয়েও বড় রিসোর্স বা সম্পদ হিসাবে দেখে। তারা তোমাকে সাহায্য করবে কেবল তখনই যখন সে জানে ভবিষ্যতে তোমার কাছ থেকে এর চেয়েও 10 গুণ বেশি কিছু সে আদায় করতে পারবে। তাদের প্রতিটি উপহার, প্রতিটি ভালো ব্যবহার হলো একটি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। তারা সম্পর্কের একটি অলিখিত খাতা মেনটেন করে। যখনই তুমি তাদের কোনো অন্যায্য আবদার পূরণ করতে পারবে না, তখন সেই খাতা খুলে বসবে তারা এবং মনে করিয়ে দেবে যে
তোমার জন্য তারা অতীতে কি কি করেছে। এই ইমোশনাল ব্ল্যাকমেলিং হলো তাদের চূড়ান্ত অস্ত্র। মানুষের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো অন্যের কষ্টে সমব্যথী হওয়া। মুখোশধারীরা এই ক্ষমতাটি জন্মগতভাবেই খুব কম থাকে, তবে তারা এটি অভিনয় করে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। কিভাবে বুঝবে তাদের সহমর্মিতা নকল? তুমি যখন তোমার কোনো গভীর কষ্টের কথা তাদের বলছো, লক্ষ্য করো তাদের শরীরের ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ। তাদের মুখ হয়তো বলছে আহারে খুব খারাপ হলো, কিন্তু তাদের চোখ তখন হয়তো মোবাইল ফোনের দিকে বা রুমের অন্য কোনো দিকে। তারা খুব দ্রুত তোমার কষ্টের টপিক থেকে সরে গিয়ে নিজের কোনো গল্পের কথা বলতে শুরু করবে। তারা তোমার কষ্টকে শোনার চেয়ে সেটাকে নিজের কোনো অভিজ্ঞতার সাথে তুলনা করে তোমার গুরুত্ব কমিয়ে দিতে চায়। একে বলা হয় কনভারসেশনাল নার্সিসিজম। তারা সব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজেকে রাখতে চায়। মুখোশধারীরা মিথ্যার এক বিশাল ইমারত তৈরি করে, কিন্তু মজার ব্যাপার হলো তারা ছোট ছোট মিথ্যা বলে না, তারা বলে বিশাল সব মিথ্যা, যা বিশ্বাস করা ছাড়া মানুষের কোনো উপায় থাকে না। তারা তাদের পরিবার, তাদের অতীত, তাদের ক্যারিয়ার নিয়ে এমন সব মুখরোচক গল্প ফাঁদে যা শুনতে সিনেমার মতো মনে হয়। তুমি যদি বুদ্ধিমান হও তবে দেখবে তাদের এই গল্পগুলোর মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। আজ তারা এক কথা বলছে তো এক মাস পরে অন্য কথা। তারা মনে রাখতে পারে না কোন মিথ্যাটি কার কাছে বলেছিল। এই ছোট ছোট অসঙ্গতিগুলোই হলো তাদের মুখোশ খুলে দেওয়ার সেরা উপায়। তুমি যদি সচেতনভাবে তাদের আগের কথার সাথে বর্তমান কথার তুলনা করো, তবে দেখবে সুতোর জট পাকিয়ে যাচ্ছে। এই অধ্যায়ে এসে আমরা বুঝতে পারছি মুখোশধারী মানুষেরা কেবল একজন ব্যক্তি নয়, সে একটি বিশেষ আচরণগত প্যাটার্ন। সে তোমার আবেগ নিয়ে ফুটবল খেলে এবং তোমার বিশ্বাসকে নিজের সিঁড়ি হিসাবে ব্যবহার করে। তারা তোমার উপর এমন এক মানসিক মায়া বিস্তার করে যাতে তুমি তাদের ছাড়া নিজেকে অসহায় মনে করো। কিন্তু মনে রাখবে, তুমি যখনই দাবার বোর্ড থেকে নিজেকে সরিয়ে নেবে, তখন এই খেলোয়াড় তার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে। তাদের অস্তিত্ব টিকে থাকে তোমার মনোযোগ এবং তোমার প্রতিক্রিয়ার উপর। যেদিন তুমি তাদের পরনিন্দায় সায় দেবে না, যেদিন তাদের অজুহাতে তুমি গলে যাবে না, এবং যেদিন তাদের সূক্ষ্ম অপমানে তুমি বিচলিত হবে না, সেদিনই তাদের মুখোশটি তোমার চোখের সামনে খসে পড়বে। মনে রাখবে, কথা মানুষকে ধোঁকা দিতে পারে, আচরণ সাজানো যেতে পারে, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যা বলে না। আমাদের মস্তিষ্ক যখন কোনো সত্য গোপন করে বা অভিনয় করে, তখন শরীরের কিছু অংশ অবচেতনভাবেই সেই চাপের প্রতিক্রিয়া দেখায়। এই অধ্যায়ে আমরা সেই গোপন সংকেতগুলো উন্মোচন করব এবং শিখব কিভাবে এদের থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। প্রথমত হচ্ছে চোখের ভাষা এবং ফেক হাসির ব্যবচ্ছেদ। কথায় বলে চোখ হলো মনের আয়না। একজন মুখোশধারী মানুষ তার ঠোঁট নিয়ন্ত্রণ করতে পারলেও তার চোখ নিয়ন্ত্রণ করতে পারে না। কিভাবে আসল হাসি চিনবে? মনোবিজ্ঞানী পল একম্যানের গবেষণা অনুযায়ী মানুষের আসল হাসিতে কেবল ঠোঁটের পেশি নয়, চোখের চারপাশের পেশিও সংকুচিত হয়, ফলে চোখের কোণে ছোট ছোট ভাঁজ পড়ে। কিন্তু একজন মুখোশধারী যখন তোমার সামনে কৃত্রিম হাসি হাসে, তখন লক্ষ্য করবে তার ঠোঁট হয়তো হাসছে, কিন্তু তার চোখ স্থির এবং শীতল আছে। তাদের চোখ তোমাকে পর্যবেক্ষণ করছে, আনন্দ উপভোগ করছে না। এই মৃত চোখ বা ডেড আইস হলো মুখোশ চেনার সবচাইতে বড় সংকেত। তারা যখন তোমার সাথে কথা বলে, তখন তাদের চোখের মনি সংকুচিত থাকে, যা বিরক্তি বা অবিশ্বাসের লক্ষণ। 2 নম্বর, মাইক্রো এক্সপ্রেশন। মানুষ যখন তীব্র কোনো আবেগ লুকোনোর চেষ্টা করে, তখন সেকেন্ডের 1/5 সময়ের জন্য তার মুখে আসল আবেগটি ফুটে ওঠে, যাকে বলা হয় মাইক্রো এক্সপ্রেশনস। কীভাবে লক্ষ্য করবে? তুমি যখন কোনো মুখোশধারীকে সরাসরি কোনো চ্যালেঞ্জিং প্রশ্ন করবে বা তার কোনো মিথ্যে ধরে ফেলবে, তখন এক মুহূর্তের জন্য তার কপালে ভাঁজ পড়বে, বা তার ঠোঁট সংকুচিত হবে, অথবা তার নাকে এক অদ্ভুত কুঞ্চন দেখা দেবে। এটি রাগের বা ঘৃণার বহিঃপ্রকাশ। পরক্ষণেই সে আবার স্বাভাবিক হয়ে যাবে এবং হাসি মুখে উত্তর দেবে, কিন্তু ওই 1 সেকেন্ডের ভগ্নাংশ সময়ে সে তোমাকে তার আসল রূপে দেখিয়ে দিয়েছে। একজন দক্ষ পর্যবেক্ষক সবসময় সেই মুহূর্তটির অপেক্ষা করে থাকে। 3 নম্বর হচ্ছে অসামঞ্জস্যতা বা ইনকনগ্রুয়েন্স। মুখোশধারীদের কথা এবং তাদের শরীরের ভাষার মধ্যে কখনোই সামঞ্জস্য থাকে না। একে সাইকোলজিতে বলা হয় ইনকনগ্রুয়েন্স। উদাহরণস্বরূপ বলতে পারি, সে হয়তো বলছে আমি তোমার এই সাফল্যে খুব খুশি, কিন্তু বলার সময় সে হয়তো ঘাড় চুলকাচ্ছে বা তার বুক হাত দিয়ে আগলে রাখছে। ঘাড় চুলকানো হলো দ্বিধা বা অবিশ্বাসের লক্ষণ, আর বুক আগলে রাখা হলো আত্মরক্ষামূলক বা দূরত্ব বজায় রাখার ভঙ্গি। যখন কারো মুখের কথা ইতিবাচক কিন্তু শরীরের ভঙ্গি নেতিবাচক বা দূরত্ব সৃষ্টিকারী হয়, তখন জানবে তার মুখের কথাটি কেবল একটি অভিনয়ের অংশ। তার শরীর তোমাকে বলছে সে আসলে তোমার ভালো চায় না। 4 নম্বর হচ্ছে গ্যাস লাইটিং বা মানসিক নিয়ন্ত্রণ। মুখোশধারী মানুষ যখন বুঝতে পারে যে তুমি তার আসল রূপ চিনে ফেলেছ, তখন সে তার সবচাইতে ভয়ঙ্কর অস্ত্রটি ব্যবহার করে, যেটি হলো গ্যাস লাইটিং। কীভাবে তোমাকে নিয়ন্ত্রণ করে? গ্যাস লাইটিং হলো এমন এক মানসিক কৌশল যেখানে অপরাধী তোমাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে তোমার স্মৃতি বা তোমার বিচার বুদ্ধি ভুল। সে বলবে তুমি বড্ড বেশি ভাবো, আমি তো এমনটা বলিনি, তুমি ভুল শুনেছ, অথবা তুমি পাগল হয়ে গেছো, সবসময় সন্দেহ করো। এর ফলে
তুমি নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলো এবং পুনরায় তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ো। মনে রাখবে, যদি কেউ বারবার তোমার সুস্থ চিন্তা বা স্মৃতিকে চ্যালেঞ্জ করে, তবে সে তোমার শুভাকাঙ্ক্ষী নয়, সে একজন মাস্টার ম্যানিপুলেটর। মুখোশধারী মানুষদের চিনে রাখাটাই শেষ কথা নয়, আসল কথা হলো তাদের থেকে নিজেকে মুক্ত করব কি করে। এটা শুধু শারীরিক মুক্ত নয়, মানসিকভাবেও নিজেকে মুক্ত করতে হবে। যখন তোমাকে কেউ চিনে ফেলবে, তখন তার সাথে তর্ক করতে যাবে না, কারণ তারা তর্কে তোমাকে হারাতে পারবে না ঠিকই, কিন্তু তোমার মানসিক শান্তি কেড়ে নেবে। সবচাইতে বড় শাস্তি হলো উপেক্ষা। তাদের কথায় বা কাজে কোনো প্রতিক্রিয়া দেবে না। যখন তারা দেখবে তুমি আর তাদের দাবার ঘুঁটি হচ্ছ না, তখন তারা নিজে থেকেই অন্য শিকার খুঁজতে বেরিয়ে পড়বে। 2 নম্বর, তোমার জীবনের সার্কেল ছোট করো। আমাদের মনে এক ধরনের ভয় থাকে যে মানুষকে বাদ দিলে আমরা একা হয়ে যাব, কিন্তু বিষাক্ত মানুষের সাথে থাকার থেকে একা থাকা অনেক বেশি ভালো। তোমার জীবন থেকে আবর্জনা পরিষ্কার করলে তবেই সেখানে নতুন এবং খাঁটি মানুষের জন্য জায়গা তৈরি হবে। যারা তোমার নীরবতা বোঝে না, তাদের তোমার শব্দ দিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই। 3 নম্বর, নিজের ভেতরের পাহারাদার নিজেই হওয়া। সবশেষে তোমার অনুভূতির পাহারাদার তোমাকে নিজেকেই হতে হবে। সবাইকে নিজের ভেতরের দরজা খুলে দেবে না। মানুষ তোমাকে বিচার করবেই, কিন্তু সেই বিচারের মাপকাঠি যেন তোমার আত্মমর্যাদাকে স্পর্শ করতে না পারে। এই দীর্ঘ আলোচনায় আমরা মানুষের মনের গহীনে থাকা সেই অন্ধকার মুখোশগুলোকে চেনার চেষ্টা করেছি। মনে রাখবে, এই পৃথিবীটা যেমন কঠিন, তেমনই এখানে ভালোবাসারও অভাব নেই। কিন্তু ভুল মানুষের কাছে ভালোবাসা খোঁজা মানে হলো মরুভূমিতে জল খোঁজা। তুমি যখনই এই মুখোশধারীদের চিনে ফেলতে পারবে, তখনই তোমার জীবনের নতুন এক অধ্যায় শুরু হবে। তোমার নীরবতাই হোক তোমার সবচাইতে বড় আভিজাত্য। তোমার শব্দগুলো কেবল তাদের জন্যই বরাদ্দ থাকুক যারা তোমার হৃদয়ের ভাষা পড়তে জানে। জীবন তোমার, আর এই জীবনের রাজত্ব যেন কোনো মুখোশধারীর হাতে না যায়। নিজে সচেতন থাকো, নিজের আত্মসম্মানকে সবার ওপরে রাখো। মুখোশগুলো খসে পড়ুক, সত্যের আলোয় তোমার জীবন হয়ে উঠুক সুন্দরময়।